মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুরু। যাচাই বাছাইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন প্রার্থীদের। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী সিইসি। দস্যু মাসুম বাহিনীর আতঙ্কে সুন্দরবন। অপহৃত 2 পর্যটক সহ রিসোর্ট মালিককে উদ্ধার। আটক 6। কক্সবাজারে পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার। ঘন কুয়াশায় দিক ভুল করে বোটে জাহাজের ধাক্কা। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডের 2 নিরাপত্তা কর্মীর মৃত্যু। ডাকাত দলের হানায় হত্যাকাণ্ড দাবি কর্তৃপক্ষের। পৌষের মাঝামাঝি শীতের দাপট। উত্তরের হিম বাতাসে জবুথবু জনজীবন। 12 জেলায় বইছে মৃদু শৈত্য প্রবাহ। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ। এবং বেনাপোল দিয়ে রেলপথে ভারতে পণ্য রফতানির সিদ্ধান্ত কার্যকর হয়নি। 4 বছরেও আটকে আছে নানা প্রতিবন্ধকতায়। এনবিআরকে উদ্যোগ নিতে তাগাদা রেল কর্তৃপক্ষের। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শুরু হয়েছে আপিল। কার্যক্রম চলবে 9 জানুয়ারি পর্যন্ত। সকালে নির্বাচন কমিশনে আপিল গ্রহণ স্থল পরিদর্শন করে সিইসি জানান, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আশাবাদী তিনি। এদিকে আপিল করতে এসে যাচাই বাছাইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন প্রার্থীরা। সারা দেশে 2568 জন সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রোববার 1842 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, আর 723 জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসাররা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু করেছেন বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থী ও সংক্ষুব্ধ ব্যক্তিরা। আবেদন কার্যক্রম চলবে 9 জানুয়ারি পর্যন্ত। আপিলের জন্য অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করেছে ইসি। আপিল করতে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। আয়কর রিটার্নের কপি নাকি ওনারা পায় না। আমি ফটোকপি দিয়েছিলাম, কিন্তু মেইন কপিটা জমা দেই না আর কি, যার কারণে আমার মনোনয়নটি বাতিল করা হয়েছে। এখন আবার নিয়ে আসছি, এখন জমা দেব, আপিল করব। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে স্যার, এই সংবিধানই যদি মানি, সংবিধানে তো অন্যান্য ধারাতে মানবতা আছে, তা আমাকে একটু মানবিক দৃষ্টিতে দেখান। 10 জন প্রার্থী ছিলাম, এর মধ্যে 5 জনকেই বাতিল করা হয়েছে এবং কঠোরভাবে। এখানে আমাদের 5 জনের মধ্যে কাউকে মানবতা দেখানো হয়নি। ইসির নিরপেক্ষতায় আপিলে প্রার্থীদের ফিরে পাওয়ার আশার কথা জানান আবেদনকারীরা। হলফনামায় যে তথ্য একটা ছিল, আমার নামে কোনো মামলা আছে কিনা, চলমান আছে কিনা, বা এই জায়গাটা আমি শূন্য করে রেখেছি, এখানে কোনো হানা আমি বলি নাই, এই ত্রুটিতে আমাকে বাতিল করা হয়েছে। তো এটার জন্য আমাকে আপিলের সুযোগ দেওয়া হয়েছে। আমি আশা করি আপিলটা গ্রহণ হলে আমি আমার মনোনয়নটা পেয়ে যাব। তবে বাধা এবং হামলায় কারো অভিযোগ আপিলে থাকলে তা আমলে নেবে কমিশন। কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না, বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এদিকে সকালেই আপিল গ্রহণস্থল পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে জানান তিনি। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। আপিল শেষে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 19 জানুয়ারি থাকছে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ। 20 তারিখ প্রতীক বরাদ্দের পরদিন থেকে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক শূন্যতা পেরিয়ে দেশ অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বান্দরবানে জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় কোনো অবস্থাতেই যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। অবশেষে উৎসব মুখর পরিবেশে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে কুমিল্লায় নির্বাচনী প্রচার কার্যক্রমের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। আজকে যাদের বয়স 30 বা 35 তারা কিন্তু ভোটই দেননি, এমনই অনেকে আছে। সেই পর্যায় থেকে এই বন্ধাত্মতার অবসান
এবার আল্লাহ রহমতে করতে যাচ্ছে। আমরা চাই গোটা দেশে উৎসবমুখর পরিবেশে এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। মোংলায় সুন্দরবনে অপহৃত 2 পর্যটক ও 1 রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে 6 দস্যুকে। রোববার সন্ধ্যায় মূল অভিযুক্ত বনদস্যু মাসুমের 5 সহযোগীকে আটক করা হয়। পরে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা তোলার সময় আটক করা হয় মাসুমের মাকে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দস্যুদের জিম্মি থেকে অপহৃতদের উদ্ধার করে কোস্টগার্ড। এর আগে 2 জানুয়ারি দুপুরে সুন্দরবনের কানুর খালে বোটে ঘুরে বেড়ানোর সময় জাহিদুল ইসলাম জনি ও সোহেল নামে 2 পর্যটক এবং গোল কানন রিসোর্টের মালিক শ্রীপতি বাছারকে অপহরণ করা হয়। কক্সবাজারে গহীন পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায় কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের আবু আহমদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করছে এমন খবরে ভোরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গহীন পাহাড় থেকে 3 থেকে 4 জন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে 2 নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মীদের অভিযোগ, ঘন কুয়াশায় দিক ভুল করা জাহাজের ধাক্কায় প্রাণ গেছে বোটে থাকা 2 নিরাপত্তা কর্মীর। তবে ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, ডাকাতের হামলা থেকে বাঁচতে সাগরে 2 নিরাপত্তা কর্মী ঝাঁপ দিলে ঘটে এমন দুর্ঘটনা। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে রোববার মধ্যরাতে একটি জাহাজকে সিগন্যাল দিয়ে ঘাটে ফেরাচ্ছিলেন 4 নিরাপত্তা কর্মী। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা নিরাপত্তা কর্মী সহ শ্রমিকরা জানান, জাহাজটি যে স্থানে নোঙর করার কথা ছিল ঘন কুয়াশার কারণে সেদিকে না গিয়ে ভুল দিকে চলে যায়। এ সময় নিরাপত্তা কর্মী বাহী বোটটিকে সজোরে ধাক্কা দেয়। জীবন বাঁচাতে সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা সাগরে ঝাঁপ দেন। জাহাজের ধাক্কায় নিহত হন 2 জন। সোমবার সকালে ক্ষতবিক্ষত অবস্থায় 2 জনের লাশ উদ্ধার করে পুলিশ। পুলটার কোলা দিয়ে একবার জাহাজ মনে করো ডাইরেক্ট ঢুকে গেছে, কিন্তু আমরা তো হলো সরিয়ে আসছিলাম, ফিশিং করতে গেছিলাম। এই কারণে জাল দেখে আমাদের মুখের সামনে দুর্ঘটনা, কি কুয়াশার জন্য কিছু টের পাওয়া যায় না, এই কারণে বুটোকে মারে দিয়া ওইখানে মারে দিয়েছে আর একটা পাঙ্খার সাথে খাটিয়ে গেছে আর 2টা লোক ওইখানে ফাইতেছে না, 3 জন লোক বলা ফাইতেছে না বলতেছে। তবে ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, মধ্যরাতে ডাকাতের হামলা থেকে বাঁচতে বোর্ডে থাকা নিরাপত্তা কর্মীরা সাগরে ঝাঁপ দিলে ঘটে এই দুর্ঘটনা। গার্ডদের উপর আক্রমণ করছে দেশীয় অস্ত্র দিয়ে। এর আগেও আমাদের প্রায় 3 মাস আগে সেম ডাকাত দল আমাদের ইয়ার্ডে এসে আক্রমণ করে 2টা বোট নিয়ে আনুমানিক 8-10 লাখ টাকার মাল নিয়ে গেছে। হ্যাঁ, আমাদের লোকজনকে আহত করছে। কোনো ডাকাতির কোনো ঘটনাটা মিথ্যা, সব মিথ্যা। ডাকাতি হবে তার ফ্যানে কাটবে, লাশকে এখানে থাকবে। পুলিশ বলছে তদন্তের পরই জানা যাবে প্রকৃত কারণ। ডাকাতি নাকি ইনসিডেন্ট এটা আমরা তদন্ত করতেছি। তদন্ত করার পরে আসলে এক্স্যাক্টলি জানা যাবে কি ঘটনা ঘটছে। নিহতদের একজন আব্দুল খালেক ও অপরজন সাইফুল ইসলাম। তাদের বাড়ি গাইবান্ধা জেলায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশ জুড়ে অব্যাহত রয়েছে কনকনে শীত। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজশাহী বিভাগের 8 জেলার পাশাপাশি আরও 4 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। ভোরের কুয়াশায় ঢাকা সড়ক মাঠঘাট, সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হচ্ছে অনেক বেলা। হিমেল হাওয়ায় কাঁপছে মানুষ। কনকনে শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। কুয়াশার জন্য বিঘ্ন ঘটছে যান চলাচলে। অত্যধিক কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, গতবার থেকে অনেক বেশি ঠান্ডা এখানে। হ্যাঁ, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, ঘন কুয়াশা আবৃত। প্রচন্ড হাড় খাওয়ানো শীত, শীতে মানুষ খুব কষ্ট পাচ্ছে। ঘন কুয়াশায় প্রতিদিনই পাটুরিয়া, দৌলদিয়া, আরিচা, কাজিরহাট এবং দাওয়াপাড়া, নাজিরগঞ্জ নৌ রুটে 8 থেকে 10 ঘন্টা বন্ধ থাকছে ফেরি চলাচল। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পরিবহনের যাত্রী ও চালকেরা। প্রচুর কুয়াশার কারণে ফেরি চলছে আবার চলছে না, সবাই আর কি খুব দুর্ভোগের ভিতরে আছে, যাত্রীরা, মহিলারা, বাচ্চারা। কুয়াশা হলে ফেরিওয়ালারা কি করবে, স্টাফরাই। প্রচন্ড হাড় কাঁপানো শীত, শীতের ভেতরে খুব কষ্ট হচ্ছে আমাদের। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে
8.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগ দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে কনকনে ঠান্ডায় মাদারীপুরের হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। বেডের তুলনায় দ্বিগুণ রোগী ভর্তি হাসপাতালে। বেশি জটিলতায় শিশু ও বৃদ্ধরা। প্রতিদিন 1.5 থেকে 2,000 মানুষ চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। তানজিল হাসনাত, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। বরিশালের পিএসএ অক্সিজেন প্ল্যান্টে বেড়েছে কর্মব্যস্ততা। সরবরাহ করা হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। অনিয়মের ব্যাখ্যা দিতে পারেনি স্বাস্থ্য বিভাগ। বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ভারতে পণ্য রফতানির সিদ্ধান্ত হলেও নানা প্রতিবন্ধকতায় গত 4 বছরে তা কার্যকর হয়নি। এ বিষয়ে এনবিআরকে উদ্যোগ নিতে তাগাদা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বেনাপোল থেকে আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। ভারত বাংলাদেশ আমদানি বাণিজ্য সহজ করতে 2021 সালের নভেম্বরের শুরুতে রেলপথে ভারতে পণ্য রফতানির সুযোগ দেওয়ার ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে তা আলোর মুখ দেখেনি 4 বছরেও। ব্যবসায়ীরা বলছেন, এই সুবিধা পেলে কলকাতায় পণ্য পৌঁছাতে খরচ নামে অর্ধেকে। সরকার বিশেষ করে রপ্তানিতে অনেক টাকা আয় করতে পারবে। সরকার ভারতে আমাদের অনেক রপ্তানি হবে। রেলপথে ভারতে পণ্য রফতানি চালুর উদ্যোগ নিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আবারও তাগাদা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অলরেডি আমরা প্রস্তাবনা দিয়েছি এবং সেই প্রস্তাবনা রেলপথ মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড সেই দপ্তরে পাঠানো হয়েছে। নানান প্রতিবন্ধকতায় 2024-25 অর্থ বছরের প্রথম 4 মাসের তুলনায় 2025-26 অর্থ বছরের প্রথম 4 মাসে বেনাপোল বন্দরে রফতানির পরিমাণ কমেছে 1,15,418 মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল। অবশেষে বরিশালে পিএসএ প্ল্যান্ট থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারিটা বাদ দিয়ে দ্বিগুণ দামে বেসরকারি খাত থেকে অক্সিজেন কেনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। এরপরই জেলার সিভিল সার্জন সরকারি অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেয়। অপূর্ব রিপোর্ট। বরিশালের পিএসএ অক্সিজেন প্লান্টটিতে কর্মব্যস্ততা হঠাৎ করেই বেড়ে গেছে। সরকারের নির্মিত অক্সিজেন প্লান্টটি 24 ঘন্টায় 14,40,000 লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম। তবে সক্ষমতা থাকতেও এটি অকার্যকর করে রাখার অভিযোগ ওঠে। অনিয়ম নিয়ে গত 24শে নভেম্বর অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। পরে 14ই ডিসেম্বর এক লিখিত চিঠিতে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। ঘন্টায় প্রায় 60,000 লিটার পরিমাণ অক্সিজেন আমরা উৎপাদন করতাম, কিন্তু এখানে ব্যবহার হতো 2,000 লিটার। আমাদের এই প্ল্যান দীর্ঘদিন যাবৎ কার্যত অচল ছিল। সিভিল সার্জন স্যারের উদ্যোগে আমরা বরিশালের উপজেলাগুলোয় সরবরাহ করার জন্য আগাচ্ছি সামনে। সরকারের অক্সিজেন প্লান্ট বসিয়ে রেখে বেসরকারি খাত থেকে বেশি দামে কেনার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি স্বাস্থ্য বিভাগ। আমরা যদি এই প্লান্ট দিয়ে অন্যান্য হাসপাতালে অক্সিজেন সরবরাহ করতে পারি, একদিকে রোগী যেমন উপকৃত হবে, তেমনি দেশের অর্থনৈতিকটাও আমরা কিছুটা হলেও সেভ করতে পারব। কেবল 2023-24 অর্থ বছরই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার 9 সরকারি হাসপাতাল 2,41,813 লিটার অক্সিজেনের জন্য খরচ করে 1,10 লাখ টাকা। বেসরকারি খাত থেকে লিটার প্রতি দর পড়ে সেখানে 45 টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। গাজীপুরে জুলাই যোদ্ধা পরিচয়ে চাঁদাবাজির মামলায় তাহরিমা জান্নাত সুরভির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুর মাহাদির আদালতে তোলা হয় সুরভিকে। এ সময় পুলিশ 4 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পাশাপাশি নামঞ্জুর করা হয় সুরভির জামিন আবেদন। এর আগে সকাল থেকে তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। গত 25 ডিসেম্বর চাঁদাবাজির অভিযোগে সুরভিকে টঙ্গীর নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রামে 25 কোটি টাকা আত্মসাৎ মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী সহ 36 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে দুদক। সকালে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিটটি জমা দেন দুদকের আইনজীবী মোকাররম হোসেন। আগামী 7 জানুয়ারি এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। 2020 সালের 10 মার্চ যাচাই বাছাই ছাড়াই ভিশন ট্রেডিং কোম্পানির নামে 25 কোটি টাকা ঋণ অনুমোদন দেয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পোর্ট শাখা। পরে কয়েকটি ভুয়া প্রতিষ্ঠানের হিসেবে টাকাটি স্থানান্তর করা হয়। এসব প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখানো হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কর্মচারীদের। বিষয়টি বুঝতে পেরে 2025 সালের 24 জুলাই
দুদকের পক্ষ থেকে মামলাটি করা হয়। বাংলার সময় আরও থাকছে, বাঁধ নির্মাণ প্রকল্পই গলার কাটা, নিঃস্ব হওয়ার পথে ভোলার 2 শতাধিক পরিবার, পুনর্বাসন না থাকায় দিশেহারা ক্ষতিগ্রস্তরা, সহায়তার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নাটোরে পুকুর পাড় থেকে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে সদর উপজেলার বড় ভিটা ভেদ্রার বিল এলাকায় রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 4 জন। সকালে জেলা শহরের কাউতুলি থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা আখাউড়া যাচ্ছিল। পথে রামরাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক দুলাল মারা যান। পরে আহত 4 যাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তাদের মধ্যে 2 জনের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে আনা হয়। গাইবান্ধায় মেলার দোকানে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। সকালে সদরের গোবিন্দগঞ্জের কাঁঠালবাড়ি মাদ্রাসা মাঠে সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানান, ওয়াজ মাহফিল উপলক্ষে মেলার দোকানে 10 থেকে 15 জন যুবক লাঠি হাতে এসে চাঁদা দাবি করে। এ সময় তারা চাঁদা দিতে অস্বীকার করলে যুবকরা নাগরদোলার 4টি সিঁড়ি খুলে নিয়ে যায়। পরে ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ তাদের বাধা দিলে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত 10 জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জাহাঙ্গীর নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর 0 পয়েন্টে মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপস্থিত ছিলেন দলটির মনোনীত রাজশাহী 2 আসনের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। দেশের 3 জেলায় হাদি হত্যার বিচার দাবিতে মার্চ ফর হাদি কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। সকালে বরিশালের টাউন হল থেকে একটি মিছিল বের হয়ে নথুল্লাবাদ গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা হাদি হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এদিকে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের লক্ষ্মীপুরের ঝুমুর চত্বর এলাকায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে চাঁদপুরেও হাদি হত্যার বিচার দাবিতে রাজপথে অবস্থান নেন শিক্ষার্থীরা। মোংলায় সুন্দরবনগামী নৌযানে অভিযান চালানোর প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। এতে দুর্ভোগে পড়েছেন ভ্রমণে আসা পর্যটকরা। সকালে পিকনিক কর্নার ঘাটে কর্মসূচি শুরু করেন বোট মালিক ও কর্মচারীরা। তাদের অভিযোগ, রোববার বিকেলে নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা ওই ঘাটে অভিযান চালায়। এই সময় লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজ না থাকায় বেশ কয়েকটি নৌযানের সোফা, চেয়ার, ছাউনি খুলে নিয়ে যায় প্রশাসন। এর প্রতিবাদেই সুন্দরবনে পর্যটক আনা নেয়া বন্ধ ঘোষণা করেন নৌপরিবহন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েন দেশি বিদেশি পর্যটকরা। উপকূলে বাঁধ না থাকায় ঘর বাড়ি বিলীন হয়েছে নদীগর্ভে। এখন সেই বাঁধ নির্মাণ প্রকল্পের কারণে ঘর বাড়ি হারাতে বসেছে ভোলার 2 শতাধিক জেলে পরিবার। পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত প্রকল্পে পুনর্বাসন সহায়তা না থাকায় দিশেহারা ভুক্তভোগীরা। ক্ষতিপূরণের বরাদ্দ না থাকায় নির্বিকার কর্তৃপক্ষ। উৎপল দেবনাথের ক্যামেরায় নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। ঘরের মধ্যে ফেলা হচ্ছে বালু, বেড়িবাঁধ নির্মাণের কাজে হাতছাড়া হচ্ছে নিজের ভিটেমাটি। অসহায় চোখে উদ্বাস্তু হওয়ার আতঙ্ক। ভোলার তজুমউদ্দিনের জেলেপল্লীর 2 শতাধিক পরিবার জানে না কোথায় হবে বাসস্থান। 2018 সালেও বাঁধ নির্মাণের জন্য ঘরবাড়ি সরাতে হয়েছিল জেলেপল্লীর পরিবারগুলোর। এবারও কোনো ধরনের পুনর্বাসন সহায়তা ছাড়াই তাদের বাড়িঘরের উপর দিয়ে নতুন বাঁধ নির্মাণ শুরু হচ্ছে। ক্ষতিপূরণের দাবিতে নদীর পাড়েই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। জায়গা দেই না দেখে, ঘর সারি না দেখে আমাকে ঘর দুয়ার ভাঙ্গা লাইতে আছে। এখন আমরা নিরুপায় অসময় মানুষ, আমরা এখন কই যাবো? 50-60 হাত যদি ওইদিকে নিয়ে যায় তাহলে পুরা 400-500 ফ্যামিলি সবগুলো বেঁচে যায়।
উপকূলে বাঁধ নির্মাণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে তজুমউদ্দিনে 6.2 কিলোমিটার বাঁধ, 2টি পানি নিষ্কাশন অবকাঠামো ও নদীর তীরে প্রায় 2 লাখ ব্লক স্থাপন করা হবে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। নানা আয়োজনে গাজীপুরে গ্রাম প্রতিরক্ষা দলের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে পায়রা উড়িয়ে ও কেক কেটে দিবসের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরিকল্পিত ও টেকসই অর্থনৈতিক সুরক্ষা কাঠামো হিসেবে ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেন তিনি। এরপর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুরু। যাচাই বাছাইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন প্রার্থীদের। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী সিইসি। দস্যু বাহিনীর আতঙ্কে সুন্দরবন, অপহৃত 2 পর্যটক সহ রিসোর্ট মালিককে উদ্ধার, আটক 6। কক্সবাজারে পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার। এবং ঘন কুয়াশায় দিক ভুল করে বোটে জাহাজের ধাক্কা। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডের 2 নিরাপত্তা কর্মীর মৃত্যু। ডাকাত দলের হানায় হত্যাকাণ্ড দাবি কর্তৃপক্ষের। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।